আমি পদ্মজা, পর্ব 25। লেখক ইলমা বেহরোজ। হাওরে বিশাল জলরাশি, কখনো ঢেউয়ে উথাল পাতাল, আবার কখনো মৃদু বাতাসে জলের ওপর চাঁদের প্রতিচ্ছবির খেলা। নৌকা বাজারের দিকে যাওয়ার পথ ধরেছে, তাই মোরশেদ নিস্তব্ধ বৈঠক ভেঙে বৈঠা নিয়ে বসেন। নৌকা নিয়ন্ত্রণে এনে যেতে থাকেন রাধাপুর। করোনার ঘুমটার আড়ালে কখন পা খুলে গেছে পদ্মজা খেয়াল করেনি। হেমলতা দেখে পদ্মজার চুল হাওরের জলে ডুবে আছে। তিনি মৃদু স্বরে পদ্মজাকে বললেন, চুল ভিজে যাচ্ছে পদ্ম। পদ্মজা দ্রুত সামনে নিল, খোপা করে ঘোমটা টেনে নিয়ে বলল, কখন খুলে গেছে খেয়াল করিনি। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। হেমলতা চাঁদের দিকে তাকিয়ে আছেন এক মনে। পদ্মজা ডাকলো, আম্মা। হেমলতা অশ্রুভরা চোখে তাকালেন। পদ্মজা কিছু বলার আগে তিনি বললেন, পূর্ণা, গল্প শুনবি? পূর্ণা গল্প বলতে পাগল, শুনতে খুব ভালোবাসে। খুশিতে বাকবাকুম হয়ে বলল, শুনবো। কষ্টের গল্প কিন্তু, গল্প হলেই হলো। হেমলতা হাসলেন। পদ্মজা নড়ে চড়ে বসলো। সে আন্দাজ করতে পারছে তার মা কোন গল্প বলবে। হেমলতা দুই হাতে জল নিয়ে মুখ ধুয়ে একবার মোর্শেদের দিকে তাকিয়ে হাসলেন। পেছন ঘুরে বসে প্রশ্ন করলেন, মুখ না দেখে গল্প শুনতে ভালো লাগবে? পূর্ণা মুখ তোমরা করে না বলতে চাচ্ছিল। পদ্মজা এক হাত থপ করে ধরে আটকে দিল। মাকে বলল, যেভাবে ইচ্ছে বলো। হেমলতা বড় করে দম নিয়ে বলা শুরু করলেন। আব্বার প্রথম স্ত্রী মারা যায় অল্প বয়সে। আব্বা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, একজন বুদ্ধিমান উদার মানুষ। অন্যদিকে আম্মাকে যৌতুকের জন্য মুখে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল তার প্রথম স্বামী। বাপের সংসারে এসে সমাজের তোপে পড়তে হয় আম্মাকে, তাই তিনি অবলা অসহায় আম্মাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। আমার নানার কাছে বিয়ের প্রস্তাব দেন। নানা সানন্দে রাজি হয়ে যান। আর রাজি হবে না কেন? স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া বিবাহিত নারীকে কেই বা বিয়ে করতে চায়। আম্মা আব্বার বিয়ের বছর দেড় হতেই হানি আপার জন্ম হয়। তার 2 বছরের মাথায় আমার আগমন ঘটে। কথার মাঝে পদ্মজা পুলকিত হয়ে বলল, সেদিন নিশ্চয়ই গাছে গাছে ফুল ফুটেছে। হেমলতা মলিন হেসে বললেন, শুনেছি আমার গায়ের রং দেখে আম্মা নাক কুচকেছিলেন। আমার বয়স যখন 3 মাস তখন আম্মার আগের স্বামী আম্মাকে ফিরিয়ে নিতে আসে। আব্বার তখন আর্থিক সমস্যা ছিল, তিনি 2 বেলা খাওয়াতেও হিমশিম খেতেন। তাই বিপদে পাশে থাকা আব্বাকে সহ আমাদের 2 বোনকে ছেড়ে স্বার্থপর মা পালিয়ে যায় তার প্রথম স্বামীর কাছে। আব্বা ছোট ছোট 2 মেয়েকে নিয়ে মাঝ নদীতে পড়েন, কিন্তু আল্লাহ সহায় ছিলেন। আব্বার ফুপু সাহায্যের হাত বাড়িয়ে দেন, চলে আসেন আমাদের কাছে। আপা আর আমার দায়িত্ব নেন। হুট করেই আব্বার আর্থিক অবস্থা উন্নত হতে থাকে। গৃহস্থিতে রহমত জড়ে পড়ে। 5 বছর পর আম্মা ফিরে আসে বিধ্বস্ত অবস্থায়। বর্ষা মুখ মারের চোখে দাগে দাগে বিশ্রী হয়ে গেছে, তবে একা আসেনি। 2 বছরের এক ছেলে নিয়ে ফিরে এসেছে। তখন আমাদের কুড়ে ঘরের বদলে বিশাল বাড়ি হয়েছে। আব্বা প্রথম মানেননি। আম্মা আব্বার পায়ে ধরে কাঁদে, ক্ষমা চান। আব্বা আবার আগের ভুল করেন, মেনে নেন আম্মাকে। আম্মার ছেলের নাম বিনোদ ছিল, আব্বা নতুন নাম দেন হানি। আম্মা আমাকে সহ্য করতে পারত না, কিন্তু আব্বার চোখের মনি ছিলাম। আব্বার আড়ালে আম্মার দ্বারা নির্যাতিত হয়েছে প্রতিদিন। 6 বছর হতেই স্কুলে ভর্তি করে দেন আব্বা। আনিয়াপা তখন স্কুলে পড়ে। আমি থামলে কেন আম্মা? অধৈর্য হয়ে বলল পদ্মজা। হেমলতা গুরুকুটি করে বললেন, আম্মার ব্যাপারে আর বলতে ইচ্ছে হচ্ছে না। সে এখন অনুতপ্ত, আফসোস করে কাঁদে। বলতে ভালো লাগছে না। শীতল বাতাসে সবার শরীর কাটা দিক। চাদর ছোট হয়ে গেছে অনেক। মোর্শেদ একদিনে বৈঠা দিয়ে জল ঠেলে নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনে। হেমলতা আবার বলতে শুরু করলেন, মেট্রিক দেওয়ার পর আম্মা পড়াতে চাচ্ছিল না। আব্বার জন্য ঢাকার কলেজে পড়ার সুযোগ পাই। হোটেলে উঠি। আব্বা নিয়মিত টাকা পাঠাতেন। জানিস পদ্ম, কলেজে আমি সবার ছোট ছিলাম। সবাই হা করে তাকিয়ে থাকতো। শাড়ি পরতাম বলে একটু বড় লাগতো অবশ্য। সবসময় সুতি শাড়ি পরে বেনি বেঁধে রাখতাম। কার সঙ্গে মিশতাম না, ভীষণ ভীতু ছিলাম। রিম জিম নামে খ্রিস্টান এক মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয়। মেয়েটা এত সুন্দর ছিল দেখতে, ঠিক তোর মতো সুন্দর। চোখের মনি ছিল গোলা। তার নাকি শ্যামলা মানুষ ভালো লাগে, তাই নিজে যেছে আমার সঙ্গে বন্ধুত্ব করে। কয়েকদিনের ব্যবধানে আমরা খুব ঘনিষ্ঠ হয়ে পড়ি। ইংলিশে যাকে বলে বেস্ট ফ্রেন্ড। রিমঝিমের সাথে মাঝে মাঝে ওর বড় ভাই আসতো। নাম ছিল যিশু। যিশু একদম রিমঝিমের আরেক রূপ। চোখ দাগানো সৌন্দর্য ছিল 2 ভাই বোনের। যিশু ভাইয়া বলে ডাকতাম তাকে।
যিশু ভাইয়া মজা করে বলতেন, ধর্ম এক হলে হেমলতাকেই বিয়ে করতাম। পদ্মজা পূর্ণা খারাপ লাগছে শুনতে? না আম্মা, এক সুরে বলল দুজন। পদ্মজা বলল, পরে কি হলো? তখন অলন্দপুর থেকে রাজধানীতে চিঠি পৌঁছাতে 2 সপ্তাহ লাগতো। একদিন কলেজ ছুটির পথে হানি আব্বার চিঠি পেলাম। পাশে রিমঝিম ছিল। যিশু ভাই সবেমাত্র এসেছেন রিমঝিমকে নিয়ে যেতে। চিঠি পড়ে জানতে পারি আব্বা হাওড়ে গিয়েছিলেন মাছ ধরতে। আব্বার নৌকার চেয়ে কয়েক হাত দূরের নৌকায় সুজন নামে এক ছেলে ছিল। তখন ভারী বর্ষণ হচ্ছিল, বজ্রপাত হচ্ছিল একটার পর একটা বজ্রপাত সুজনের ওপর পড়ে সঙ্গে সঙ্গে ছেলেটা ঝলসে যায়। আব্বা ছিটকে পড়েন জলে। দূর থেকে একদল জেলে ঘটনাটি দেখতে পায়। তারা আব্বাকে তুলে নিয়ে যায় বাড়িতে। এরপর থেকে আব্বা কানে শুনতে পান না, ঠিক করে হাঁটতেও পারেন না, মস্তিষ্ক অচল হয়ে পড়ে। এই খবর শোনার পর হাউমাউ করে কান্না শুরু করি। কখনো একা আনন্দপুর আসিনি, আব্বা গিয়ে আনতেন। খুব অসহায় হয়ে পড়ি, কি করে বাড়ি যাব? যে সবাই সব শোনে। আমার কান্না দেখে বললেন, বিকেলে ট্রেনে আনন্দপুর নিয়ে যাবেন। আমি তখনও কাঁদছিলাম। একবার শুধু আনন্দপুর যেতে চাই, আব্বাকে দেখতে চাই। যদিও জানতাম অনেকদিন হয়ে গেছে এই দুর্ঘটনা। আটপাড়া পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। বাড়ি এসে দেখি সদর ঘরের দরজা তালা মারা, কেউ নেই বাড়িতে, মুরগি আর গরু ছাগল ছাড়া। বারান্দার ঘরের দরজা ছিল না, শুধু একটা চৌকি ছিল। বড্ড ক্লান্ত ছিলাম, চৌকিতে শুয়েই ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে আম্মার চেঁচামেচিতে। যিশু ভাইও নিজের অজান্তে আমার পাশে তখন ঘুমিয়ে পড়েছিল, বুঝতে পারিনি। দীর্ঘ যাত্রার কারণে আমার মতোই তিনি ক্লান্ত ছিলেন। আমার জন্মদাত্রী মা গ্রামবাসীকে ডেকে চেঁচাতে থাকেন, যেন হাতে নাতে চোর ধরেছেন। অবস্থা বেগতি দেখে বরকে যাই, কিছু বলতে পারিনি। যিশু ভাই সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করে, কেউ বুঝেনি। তখন নিয়ম খুব কঠিন ছিল। যিশু ভাই খ্রিস্টান শুনে সবাই আরো খেপে যায়। আব্বার সামনে গ্রামবাসী আমাদের দুজনের মাথা নেড়া করে দিল। অমর সমান চুল ছিল আমার। মাথা নেড়া করতে গিয়ে মাথার চামড়া ছিঁড়ে ফেলে রক্ত বের হতে থাকে গল গল করে। আমার করুণ অবস্থা দেখে আম্মার তখন হুঁশ আসে। গ্রামবাসীর হাত থেকে আমাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পারেনি। গায়ের রং কালো, তার উপর রক্তাক্ত নেড়া মাথা। কি যে বিশ্রী রূপ হয়েছিল! আমি আমার একমাত্র ভরসার আব্বাকে চিৎকার করে ডেকে কেঁদেছিলাম। আব্বা শোনেননি, আমার দিকে শুধু হা করে তাকিয়েছিলেন। কিছু লোক যিশু ভাইকে অনেক মারধর করে। সেদিন রাতেই ওনাকে রক্তাক্ত অবস্থায় ছুঁড়ে ফেলে আসে নদীর পাড়ে। গরুর ঘরে গোবরের ওপর বেঁধে রাখে আমার। দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে। আমি তখন একবার বাঁধন ছাড়া হতে পারলে আত্মহত্যা করব বলে পণ করি। হাত বাঁধা ছিল, তাই দাঁত নিয়ে নিজের হাঁটুতে বোকার মতো কামড় দিতে থাকে, একটার পর একটা, যাতে মরে যাই। যেই দেখতে আসতো সেই বিশ্রী গালি দিয়ে যেত। কেউ কেউ লাথি দিয়েছে। রাধাপুরের হারুন রশিদ আছে না, ওনার আব্বা তখন আনন্দপুরের মাতব্বর ছিলেন। ওনার গোয়ালঘরেই বন্দি ছিলাম। 2 দিন পর আমাকে ছাড়া পেয়ে ইচ্ছে হচ্ছিল গলায় কলসি বেঁধে ছুটে গিয়ে নদীতে ঝাঁপ দেই, কিন্তু পারিনি। শরীরে একটুও শক্তি ছিল না। দৌড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ি গোয়ালঘরের বাইরে। দাঁড়ালো কিছু একটা ছিল মাটিতে। মাটিতে পড়তেই হাতের বাহু ছিঁড়ে গল গল করে নামে রক্তের ধারা। এই যে আমার বাহুর দাগটা, এটা সেদিনই হয়েছিল। হেমলতা মেয়েদের দাগটা দেখানোর জন্য ঘুরে তাকান, দেখেন তার 2 মেয়ে মুখে হাত চেপে কাঁদছে। হেমলতা হাসার চেষ্টা করে বললেন, তোরা মরা কান্না শুরু করেছিস কেন? হেমলতার কথা শেষ হতেই ঘূর্ণিঝড়ের মতো 2 মেয়ে ছুটে আসে তার দিকে। নৌকা দুলে ওঠে। হেমলতা চমকে গিয়ে দ্রুত নৌকা ধরে নিজের ভারসাম্য রক্ষা করেন। চিৎকার করে ওঠেন। আরে, কথা শেষ করার পূর্বে বুকে ঝাঁপিয়ে পড়ে 2 মেয়ে। জড়িয়ে ধরে আম্মা আম্মা বলে কাঁদতে থাকে। 2 মেয়ে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে হেমলতার মনে হচ্ছে এখনই দম বেরিয়ে যাবে। তাদের কান্না থামার কোনো লক্ষণ নেই। হেমলতা দুজনের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেন। কিছুতেই কিছু বলুন, তারা কেঁদেই চলেছে। হেমলতা কঠিন স্বরের বান করে মোর্শেদের উদ্দেশ্যে বললেন, নৌকা ঘোরাও, এদের আর কিছু বলবো না। পদ্মজা ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, আর কাঁদবো না পূর্ণা, কাঁদিস না, তোমাকে শুধু জড়িয়ে রাখি। হেমলতা পদ্মজার মাথায় চুমু দিয়ে বললেন, রাগ। পূর্ণা নাক টানছে। হেমলতা বলছেন, আমাদের এক ঘরে করে দেওয়া হলো। বাজারে ভেষজ উপায়ে আব্বার চিকিৎসা চলছিল, সেটাও বন্ধ হয়ে গেল। কেউ কেউ আমার পরিবারের মুখও দেখতে চায় না। দেখলেই এটা ওটা ছুড়ে দিত। বলা হয়নি সেদিন রাতে আব্বা আম্মা মামার বাড়ি ছিল।
ওই বাড়ির পাশে একটা ডাক্তার থাকতো, আব্বাকে দেখাতে গিয়েছিল। হানি আপার বিয়ে দেওয়ার জন্য আম্মা উঠে পড়ে লাগে। তখন হিমেল আমার পেটে 7 মাস চলে। আমার ওপর আম্মার মার প্রতিদিন চলতেই থাকে। আমার জন্য পরিবারের এত ক্ষতি হলে হানিফ স্কুলে যেতে পারে না, সবাই দূর দূর করে। হানি আপার বিয়ে হয় না, আব্বার চিকিৎসা হয় না, বিপদে আপদে কেউ পাশে আসে না। ওদিকে হিমেল আসার সময় গনিয়ে এসেছে, কোনো দাত্রী আসেনি। আম্মা একা যুদ্ধ করে হিমেলকে জন্ম দেয়। সব মিলিয়ে আমাদের জীবন নরক হয়ে উঠল। বছর 2-1 মধ্যে আব্বা কিছুটা সুস্থ হয়, আল্লাহর রহমতে হাঁটাচলা করতে পারেন। আগের মতো সবকিছু না বুঝলেও মোটামুটি বুঝতেন। খানিয়াপার বিয়ে ঠিক হলো। বনিদিগর থেকে প্রস্তাব এসেছিল, শর্ত একটাই, 5 বিঘা জমি দিতে হবে। আমাদের জমি ছিল 5.5 বিঘা। আম্মা 5 বিঘা জমি দিয়েই হানিয়াপার বিয়ে দিলেন। সবকিছু স্বাভাবিক হলো, যদিও মাঝে মাঝে অনেকে কথা শুনিয়েছি। এক সময় আমার বিয়ের প্রস্তাব এলো, তাদের আব্বার সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মধ্যে জানতে পারি তাদের আব্বার দ্বিতীয় স্ত্রী আমি। শেষ কথাটা হেমলতা মোর্শেদের দিকে তাকিয়ে বললেন। মোর্শেদ চোখের দৃষ্টি নত করে নেন। পূর্ণা খুব অবাক হয়ে তাকালেন মোর্শেদের দিকে। হেমলতা পূর্ণাকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বললেন, তোর আব্বাকে ভুল বুঝিস না মা, ভালোবাসার ওপর কিছুই নেই। সে তার প্রেমিকাকে ভালোবেসে লুকিয়ে বিয়ে করেছিল, কাউকে জানতে দেয়নি। আমাকে তার পছন্দ ছিল না। একসময় বিরক্ত হয়ে অনেক মারধর কর, ভীষণ বদমেজাজি আর জেদি ছিল তোদের আব্বা। জোর করে তোদের দাদা বিয়ে করিয়ে, তাই রাখ মেটাতো আমারও। বাদ সেসব কথা। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। যান বাঁচানোর তাগিদে মানুষ যেদিকে পারে পালাতে থাকে। আনন্দপুরে পাকিস্তানি ক্যাম্প তৈরি হয়। শহর থেকে একটা দল আসে, যারা যুদ্ধ করতে চায় তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে। তোদের আব্বা তার প্রথম স্ত্রীর কাছে বেশি থাকতো। আবার তোর 2 চাচা যুদ্ধে চলে যায়। আমি একা ছিলাম খালি বাড়িতে। চারিদিকে অত্যাচার, জুলুম। ইচ্ছে করে দেশের জন্য কিছু করতে। মনে সাহস নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করি। তিনি কমান্ডার আবুল কালামের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। প্রথম শিক্ষক গোপনে গ্রামে যুবক যুবতী অনুপ্রেরণা দিতে যুদ্ধের জন্য। এ খবর এক সময় পাকিস্তানিরা পেয়ে গেলে তিনি শহীদ হলেন। ট্রেনিং এ অংশ নিয়ে হয়ে উঠলাম একজন মুক্তিযোদ্ধা। প্রথম অপারেশনে আমরা সফল হই, উড়িয়ে দেই আনন্দপুরের ক্যাম্প। এরপর চলে যাই আরেক এলাকায়, হাতে রাইফেল নিয়ে পরবর্তী অপারেশনে নামি। তখন ধরা পড়ে যায় পাকিস্তানিদের হাতে, বন্দি করে কারাগারে। সচক্ষে দেখি দর্শন, শারীরিক অত্যাচার, রড দিয়ে পিটিয়েছে। পিঠের দাগগুলো এখনো আছে। আরো কয়েকদিন থাকলে হয়তো আমিও দর্শিত হতাম। তার আগেই আবুল কালামের বুদ্ধির কাছে হেরে গেল তারা। আর কিছুদিন থাকলে হয়তো আমিও দর্শিত হতাম। তার আগেই আবুল কালামের বুদ্ধির কাছে হেরে গেল তারা। ফেরার আগে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে 2 জনকে ছুরি দিয়ে হত্যা করে আসি। দেশ স্বাধীন হয়, চারিদিকে স্বাধীনতার উল্লাস। আমি তখন হাসপাতালে চিকিৎসাধীন, আরো অনেকে ছিল। সেই হাসপাতালে যিশু ভাইয়ের চিকিৎসা চলছিল। তিনিও একজন মুক্তিযোদ্ধা। রিমঝিমের সঙ্গে ফের দেখা হলো। 1 মাস লাগলো সুস্থ হতে। ফেরার সময় সঙ্গে আসে রিমঝিম আর যিশু ভাই। পথে বারবার করে বললাম, তোমাদের মতো দেখতে যেন আমার একটা মেয়ে হয়। আনন্দপুরের বাজারে নামিয়ে দিয়ে ওরা আর আসে, ফের যদি গ্রামের লোক দেখে ফেলে। কিন্তু আমার আশঙ্কাই ঠিক হলো। অনেকে যিশু ভাইয়ের সঙ্গে আমাকে দেখে ফেলে। বাড়িতে ফিরে দেখি তোদের আব্বা এসেছে। 3 মাস পর জানতে পারি আমি মা হব। মনে প্রাণে একটা সুন্দর মেয়ে চাইতে থাকি আল্লাহর কাছে। গোপালের স্বপ্ন দেখি রিমঝিম, আর মন খুব চাইতো রিমঝিমের মতো সুন্দর মেয়ে। ঠিক তাই হল, কিন্তু রটে গেল বদ। অনেকে বলে তারা যিশুর সঙ্গে আমাকে দেখেছে। এতদিন যিশুর কাছে ছিলাম, তারই সন্তান পদ্মজাত। সেজন্যই এত সুন্দর আর এত মিল। তোদের আব্বাও বিশ্বাস করে আল্লাহ চাইলে সব পারে। আল্লাহ চাইলে সব পারে, কেউ বিশ্বাস করলো না। কিন্তু জানিস পদ্ম, তোর জন্মের পর থেকেই আমি অলৌকিক ভাবে খুব শক্ত আর কঠিন হয়ে পড়ি। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিই। তোর সম্পর্কে কেউ কিছু বলতে আসলে গা নিয়ে বেড়ে যাই। এ খবর ছড়িয়ে পড়ে সব জায়গায়। তার মধ্যে কমান্ডার আবুল কালাম আসেন আনন্দপুর। গ্রামের অনেকে যুদ্ধে গিয়েছিল, আমি ছাড়া আর একজন ফিরেছিল, বদরুদ্দিন নাম। বদরুদ্দিন এবং আবুল কালামের কাছ থেকে গ্রামবাসী জানতে পারে আমিও যুদ্ধ করেছি। হেমলতা একজন মুক্তিযোদ্ধা। এ খবর শোনার পর থেকে সবাই মোটামুটি
সমীহ করে চলতে থাকে। একটা শক্ত জায়গা দখল করে বাঁচতে থাকি। প্রতিটি ঘটনা আমাকে ভেতরে ভেতরে শক্ত করেছে। তুই জন্মের পর বুঝেছি আমি অনেক কিছু পারি, একা চলতে পারি। কথা শেষ করে হেমলতা হাফ ছাড়লেন। চাঁদ ডুবে গেছে অনেকক্ষণ আগে। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান পড়বে। পদ্মজা পূর্ণায় স্তব্ধ। এই দুনিয়ায় বাঁচার দুটি পথ, চুপ থাকো, উপর প্রতিবাদ করো। কিন্তু আমার নিয়ম বলে সামনে চুপ থেকে আড়ালে আবর্জনাটাকে ছুঁড়ে ফেলে দাও, যাতে এই আবর্জনার প্রভাবে আর কিছু না পচে। হেমলতার শেষ কথাগুলো পদ্মজার রগে রগে শিহরণ জাগালো। সে দূরে চোখ রেখে কিছু ভাবতে থাকে। মানুষের জীবনে কত গল্প, কত যন্ত্রণা। হেমলতা নৌকা ঘোরাতে বললেন। মোর্শেদ তাই করলেন। বাড়ি ফিরতে হবে। আজ পদ্মজার গায়ে হলুদ। নৌকা চলছে ঢেউয়ের তালে তালে। আগের উত্তেজনাটা আর কাজ করছে না। একটা ইঞ্জিন ট্রলারের শব্দ পাওয়া গেল। চারজন চকিতে তাকালো সেদিকে। ট্রলারে একজন লোক, একজন ভেতর থেকে সাদা কাপড় মোড়ানো কিছু একটা নিয়ে বেরিয়ে এলো। আবছা আলোয় সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি দেখে চমকে উঠল কন্যা। মানুষ মরার পর সাদা কাপড় যেভাবে মোড়ানো হয় ঠিক তেমন। এক মুহূর্ত পরেই লোক দুটি মোড়ানো বস্তুটি ছুঁড়ে ফেলে পানিতে। মোর্শেদ চেঁচিয়ে উঠেন, কে রে? লোক দুটি একবার মোর্শেদের নৌকাটির দিকে দৃষ্টিপাত করে দ্রুত ট্রলারের ভেতরে চলে গেল। মোর্শেদ তড়িঘড়ি করে বৈঠা চালিয়েও তাদের ধরতে পারল না। ট্রলারটি চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। যেখানে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি ফেলা হয়েছে সেখানে মোর্শেদের নৌকাটি পৌঁছাতেই হুট করে হেমলতা ঝাঁপিয়ে পড়েন পানিতে। পদ্মজা এমন ঘটনায় চমকে গেল। আতঙ্ক নিয়ে ডাকলো, আম্মা। হেমলতা দেখা নেই। পদ্মজা নৌকা থেকে ঝাঁপ দিতে যাবে তখনই হেমলতা বেশি উঠলেন, হাতে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি। হেমলতা মুখ তুলে মোর্শেদ ও মেয়ের উদ্দেশ্যে বললেন, লাশ। কন্যা লাশ শুনেই কাঁপতে থাকে, অথচ পদ্মজা স্থির ঠান্ডা। অন্যদিকে হেমলতা এই শেষ রাতে নদীর জলে ভেসে আছেন, দুই হাতে মৃত মানুষ জড়িয়ে দিল।